हेलो जी, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु आलैकुम। आज के प्रधान अतिथि सभापति एवं आमार बंधुगण, आमी परवेज साहेबके रिक्वेस्ट करेছিলাম যে আমার আরেকটা মিটিং আছে, কিছু লোকজন আসবে দেখা করতে, আমাকে সেখানে যেতে হবে। সো থ্যাংক ইউ পারভেজ যে আমাকে এই অপরচুনিটিটা আগে দেওয়ার জন্য। আমার আগের বক্তা যে মতটা দিয়েছেন আমি ওনার সাথে একমত হতে পারবো না। কারণ হচ্ছে যে এই সরকার একটি আনকনস্টিটিউশনাল সরকার। কেন বললাম? এটা তো সংবিধানের মাধ্যমে আসে নাই, রাইট? এটা একটি বিপ্লবের মাধ্যমে এসেছে। এইখানে যদি একটি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে আমরা যা ফেস করছি, যে সিচুয়েশনে আমরা আজকে আছি, এই সিচুয়েশন হতো না। এই সরকারকে আমি আগেই বলেছি 106 ধারা নিয়ে যে ফ্রড করা হয়েছে এই রাষ্ট্রের সাথে, সেখানে এই সরকারটি অবৈধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এই সংবিধানের উপরে শপথ নেওয়ার কোনো ভিত্তি ছিল না, এখনো নেই। আপনি কি করেছেন? হোয়াট হ্যাভ ইউ ডান? আপনি, আমি বলি 7 তারিখ, 5 তারিখে বিপ্লব হলো। 5 তারিখ চ্যানেল 24 থেকে আসিফরা কথা বললেন সবচেয়ে বড় বর্তমানে যে রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় যেতে চান, ওর চেয়ারম্যানের সাথে লন্ডনে কথা বললেন। আমি বলছি না, এটা ডকুমেন্টেড আছে, আসিফের বইতে লেখা আছে, পাতা নম্বর 113, 114-তে। সেখানে যখন কথা বলা হলো তখন উনি বললেন যে তোমরা একটি ইন্টারিম সরকার গঠন করো আর 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দাও। আমরা দেখলাম যে এই সরকার যখন গঠন হয় তার আগে একটি অ্যাটর্নি জেনারেলকে তারা বসিয়ে দিলেন। এই অ্যাটর্নি জেনারেল কে? কার অ্যাটর্নি জেনারেল? এখানে অবশ্য জামাতের লোকজন আছে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পজিশনে। কাকে বসানো হলো? যাকে বসানো হলো সে একটি দলকে রিপ্রেজেন্ট করে এবং এখনো উনি ঘুরে বেড়াচ্ছেন এবং পলিটিক্যাল স্পিচেস দিচ্ছেন। কেন? আমি জানতে চেয়েছিলাম যারা বানিয়েছেন। বললো যে 106 করবো, রেফারেন্স দেব, কাজেই যদি অ্যাটর্নি জেনারেল না হয় তাহলে কিভাবে হবে? রেফারেন্স ঠিক কোথায়? রেফারেন্সের ওপিনিয়ন, অ্যাডভাইস ঠিক কোথায় অ্যাপেলেট ডিভিশনের? পরবর্তীতে দেখা গেল যে 2 জন বিচারপতি, তৎকালীন চিফ জাস্টিস, তখন তিনি চিফ জাস্টিস কিন্তু, এবং সিনিয়র মোস্ট প্লুরি জাজ, ওনারা ক্যান্টনমেন্টে ছিলেন। কখন বসলেন? কোথায় বসলেন? 106 তো এমনি হবে না, তার সাথে রুলস আছে কিভাবে করতে হবে। এই দেশে 106 আরো হয়েছে, 2 বার হয়েছে। আমার কাছে ওই কপিস গুলি আছে, যেটা আমি কোর্টে দেব এবং এটা রিপোর্টে, যেগুলি রিপোর্ট করতে হয়। সুপ্রিম কোর্ট কি দেখাতে পারবে? অ্যাপেলেট ডিভিশন, এটা কোর্ট অফ রেকর্ড। কোথায় আছে সে ওপিনিয়নটা? কোথায় আছে সে রেফারেন্সটা? সেদিন এই যে ফ্রড করা হলো রাষ্ট্রের সাথে, আই হ্যাভ নাথিং এগেইনস্ট ইউনুস, ইউনুসকে নিয়ে এসেছেন, ভালো কথা। সেখানে একটি ক্যাবিনেটের লিস্ট ছিল যেটা উনাকে দেওয়া হয়েছিল। আমি জানি এই লিস্টের থেকে উনি লাউঞ্জে বসে, আসার পরে লাউঞ্জে বসে উনি 5টি নাম কেটে দিয়েছেন, অর্থাৎ উপরের যত নাম ছিল কেটে দিয়েছিলেন। এবং উনি বললেন
যে আমার সরকার উইল নট বি অ্যান আর্মি ব্যাক সরকার, আমার সরকার হবে আমি যেভাবে গঠন করব। কি করলেন? সব এনজিওদেরকে নিয়ে এসে উনি একটি সরকার গঠন করলেন যাদের কোনো ভিত্তি নাই, তারা জানেই না যে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে। তারপরে কমিশনগুলি দেখলাম, কোথায় সে কমিশনের রিপোর্টস গুলি যার উপরে আপনি ইলেকশন করাবেন? ইলেকশন নিয়েও তো রিপোর্ট আছে। ঐক্যমত, পলিটিক্সে ঐক্যমত হয় না, পলিটিক্সে ঐক্যমত হবে না। তার কারণ হচ্ছে আইডিওলজিক্যাল ডিফারেন্সেস থাকে পলিটিক্সে। আপনি এইটা কেন করলেন? কাকে দিয়ে করলেন? সব ইম্পোর্টেড লোক, দেশে লোক ছিল না। এইখানে যারা বসে আছে এরা কেউ ছিল না, মরে গেছিল সবাই। এত লার্নেড লোক আছেন এখানে, আমাদের বিচারপতি সাহেব আছেন, আমাদের বিচারপতি তো এগ্রি করে না যে এটা উপরকাম। উনি তো বলছেন বারবার যে দিস ইজ আ রেভলিউশন। ওনার সাথে আমি একমত যে দিস ইজ আ রেভলিউশন, একটা রেভলিউশনারি গভর্নমেন্ট হওয়া উচিত ছিল। সেটা না করে আপনি করলেন কি? এনজিও সরকার বানালেন। আপনি করলেন কি? আলী রিয়াজকে ইম্পোর্ট করলেন। এখানে কি আলী রিয়াজের চাইতে বেটার লোক নাই যারা সংবিধান, দেশ আর রাষ্ট্র বোঝে না? এখানে যারাই আছে সবাই বোঝে। ওনাকে ইম্পোর্ট করার তো কোনো প্রয়োজন ছিল না। ঐক্যমত কমিশন করলেন, কিসের ঐক্যমত?